বন্ধুত্ব মানে অকপট। আমি আমার স্ত্রীর সঙ্গে বহুদিন একসঙ্গে থেকেছি, আমার স্ত্রীও কাউকে ভালো লাগেনি, আমারও কাউকে ভালো লাগেনি, এরকম তো হতে পারে না। সো ইট ইজ নট জাস্ট সেক্সুয়াল। বন্ধু মনে করবো সে যদি অন্যায় করে এসেও আমার কাছে স্বীকার করে যে আমি অন্যায় করেছি, আমি তাকে ক্ষমা করে দেবো, আমি তাকে বোঝাবো। এটা খুব কমপ্লেক্স একটা ব্যাপার, মানে ভালো বন্ধু হওয়া ইজ খুব কমপ্লেক্স। সব সম্পর্কের মধ্যে না এক ধরনের ডিপ্লোমেসি থাকে, না এক ধরনের কূটনীতি থাকে। আমি 45 ইয়ার্স আছি, তার মধ্যে 25 খানা ছবি করেছি, তার মধ্যে 6টা খুব খারাপ মানে অভিনয় হয়েছে। অভিনয় কারণ ডিরেক্টর আমাকে দিয়ে এমন কিছু করাতে চাইছে যেটা আমি বিশ্বাস করি না। পরম আপনাকে কোনো কোনো জায়গায় গাইড করছে, এটা কতটা সুখের? পরম নেভার ম্যানিপুলেট। এখানে পরম অনেক ক্ষেত্রে আমাকে অনেকগুলো জিনিস বলেছে যেটা হয়তো অনেকদিন অভিনয় করতে করতে আমার মুদ্রা দোষ হয়ে গেছে। আমরা আমাদের দেখেছি মা বাবাকে যে একটা সম্পর্কের মধ্যে থেকে তারা সারাটা জীবন কাটিয়ে দিলেন, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এটা হচ্ছে মানে সোনার পাথর বাটির মতো। আজ থেকে 40 বা 50 বছর আগে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা কি কিছু কম ছিল? স্বীকৃতিটা কম পেত। কিছু কথা হয়তো আমি বলেছি যেগুলো আমার স্ত্রী জানতো না, একটু মেনে নিতে হয়। সময় আর সম্পর্ক কোথায় যেন এক সুতোয় গাঁথা। এই সময়ের সঙ্গে সঙ্গে কখনো বদলে যায় সম্পর্ক, আবার সম্পর্ককে ধরে রাখে একটা সময়। এই সময় আর সম্পর্ককে এক সুতোয় গেঁথেছেন পরমব্রত চট্টোপাধ্যায় তার এই রাত তোমার আমার ছবিতে। সেই কথাই আজ আমরা শুনবো। আমার সঙ্গে রয়েছেন অঞ্জনদা এবং পরম। ওয়েলকাম টু আজকাল.in। অঞ্জনদা, এই রাত তোমার আমার পার্টিকুলার একটা রাতের কথা তুমি বলেছো এখানে, পার্টিকুলার পুরো দাম্পত্যটাকে একটা রাতে মানে এই একটা এইরকম একটা রাতের মানে ফ্রেমে তুমি ধরলে কিভাবে ধরলাম সেটা সত্যি বলতে কি আমিও ঠিক জানি না, কিন্তু ভাবনাটা আসে, ভাবনাটা দুটো জিনিসের মিশেল। একটা হচ্ছে যে যে কোনো জিনিসই, যে কোনো সৃষ্টি একটা লেভেলে খুব ব্যক্তিগত হয়, পার্সোনাল জায়গা থেকেই একটা জিনিস তৈরি করার ইচ্ছে জন্মায়। তো আমার কোথাও একটা ব্যক্তিগত জায়গা থেকে আমার থেকে বড় যে মানুষগুলো, আমার বাবা কাকা জ্যাঠাদের বয়সী মানুষদের ফ্যাসিনেটিং লাগে। কেননা আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কের ক্ষেত্রে না, আমি বলছি যে তারা যে সময়টা উইটনেস করেছেন, যে সময়টার তারা সাক্ষী থেকেছেন, সেই সময়গুলো আমার কাছে খুব এক্সাইটিং আর কি। আমার কাছে 60, 70-এর দশক, 80-র দশক খুব এক্সাইটিং সময়। সেই কারণে যেটা আমি তো উইটনেস করিনি, মানে আমার 80-র দশকে জন্ম গোড়ার দিকে আর কি, কিন্তু আমি তো ছোট ছিলাম তখন। সো এবার আমরা আজকের দিনে ভাবি তাহলে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু এগিয়ে গেছি, আর কোথাও একটা এদের জানাগুলো বা এদের দেখাগুলো কোথাও হয়তো আমরা অতটা শুনতে চাই না। তো সেই কারণে আমার একটা এদের নিয়ে এই বয়সটাকে নিয়ে আমার একটা ফ্যাসিনেশন আছে। দ্বিতীয় হচ্ছে যে আমার সৌভাগ্য হয়নি আমার বাবা মাকে বয়সকালে দেখার। আমি দুজনকেই খুব অল্প বয়সে হারিয়েছি। সো এদের দুজনের ওরা যে ধরনের দম্পতি ছিলেন, সেই ধরনের একটা দম্পতির তারা যখন 45 বা 50 বছরের দাম্পত্য জীবন যখন পূর্ণ করছেন, আমার বাবা মা কিরম হতে পারতেন সেই সময়, সেটা দেখার সৌভাগ্যটা আমার হয়নি। আমার দেখার ইচ্ছেটা 16 আনার উপর 18 আনা ছিল বা আছে। হ্যাঁ, এই দুটো আমার ছিল মাথার পিছনে কোথাও একটা, এবং এই দুটো থাকতে থাকতেই কোথাও একটা একদিন হঠাৎ করে বম্বেতে একটি ছেলে চিরঞ্জীব বরদলৈ বলে ও আমার সঙ্গে দেখা করতে আসে এবং বলে যে আমার কাছে একটি স্ক্রিপ্ট আছে। তো আমি তখন সেটা পড়ে দেখি, আরে এটা তো অবভিয়াসলি সেটা আমাদের বাঙালি কনটেক্সটে নয়, স্ক্রিপ্টটি হিন্দিতে লেখা ছিল, কিন্তু জার্মটা যেটা সিডটা স্ক্রিপ্টটার, সেটা আমার ভীষণ ভালো লাগে। এবং তখন আমি হয়েছে স্টুডিওসকে বলি, ওনারা খুব আগ্রহ দেখান, তখন আমরা ওর কাছ থেকে এই চিত্রনাট্যটি নিয়ে তারপর এক্সটেন্সিভলি আমি কাজ করি আর কি। সো এই দুটোর মিশেল থেকে এই ভাবনাটা শুরু আর কি। বরং তুমি সতীনাথ বা সুনেত্রা থেকে যেটুকু সময় দেখেছো, সেই সময়ের দাম্পত্যটা ঠিক কেমন ছিল তোমার চোখে? দুজনেই দুদিকে দিকপাল ছিলেন। হ্যাঁ, এটা না খুব ইন্টারেস্টিং। মানে আমার মনে হয় এইটাই একটা আধুনিক সভ্যতার দাম্পত্য এরকমই হওয়ার কথা। সেটা হচ্ছে যে অজস্র সমস্যা আসলে দুজনের মধ্যে, কোনো ডাউট নেই সে ব্যাপারে। অজস্র পার্থক্য ছিল, অজস্র ফারাক ছিল দুজনের মধ্যে, মানে একদম পার্সোনালিটি ওয়াইজ দুজন খুব আলাদা ছিলেন দুজন, কিন্তু অদ্ভুতভাবে দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া ছিল, একটা নির্ভরশীলতা ছিল, যেটা
অন্য সব সম্পর্কের অন্য সব মাত্রাকে ছাপিয়ে গিয়ে একটা বন্ধুত্বটাকে সব থেকে অগ্রাধিকার দিত আর কি। আমার সেটা খুব ফ্যাসিনেটিং লাগতো এবং সেইটাই কিন্তু আমি বয়সকালে আরও বয়স হওয়ার পর দেখতে চেয়েছিলাম, কারণ আমার মনে হয় যে 50 বছর অতিবাহিত করার পর দুটি মানুষের মধ্যে বন্ধুত্বটাই সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা অন্য সব কিছু ফিল্টার হতে হতে রয়ে যায় আর কি। এক্স্যাক্টলি। অঞ্জনদা, একটা প্রশ্ন মানে জানতে ইচ্ছে করছে, আমরা দাম্পত্যটাকে ডিফাইন করি সবসময় স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে, কিন্তু আমরা যদি একজন প্রেমিক প্রেমিকার সম্পর্ককে দেখি, বাবা মা হতে পারে, বাবা মেয়ে হতে পারে, মা ছেলে হতে পারে, কিন্তু আমরা সবসময় ডিফাইন করি স্বামী স্ত্রী সম্পর্ক মানেই দাম্পত্য। এইটা যদি একজন প্রেমিক প্রেমিকার একটা রাত হতো, আর এই রাত তোমার আমার যদি সেই প্রেমিক প্রেমিকার নস্টালজিয়াকে ঘিরে হতো, তাহলে আপনার কেমন লাগতো? সেটা আমি কি করে বলবো এখন, সেটা আমি ভাবতে পারছি না, নয় তো তো সেটা, এবং সেটা আমি মানে ভাববো না এখন। আমি যেটা নিয়ে করেছি সেটা নিয়ে আমি বলতে পারি বেশি। মানে এটা যদি দুজন মানে হঠাৎ দেখা, আগে প্রেম ছিল একটা জায়গায়, দুজনের দেখা হয়ে গেল, এরকম ছবিতে আমরা দেখেছি। হ্যাঁ, মানে যৌতুক গৃহটা আমার, এটা যৌতুক গৃহ নয়, সুতরাং আমি যৌতুক গৃহ ডিসকাশনে যাবোই বা কেন, তো সেটা আমি জানি না। আমি এই ছবিটার সম্পর্কে বা এই যে দুজনে একসঙ্গে এতদিন আছে সেই ব্যাপার নিয়ে আমি বলতে পারি। তো এই যে একটা দাম্পত্য, ধরুন একটা 50 বছর বা 40 বছরের একটা দাম্পত্য জীবন একটা রাতে এসে বেঁধে গেল, একটা রাতে এসে দাঁড়িয়ে গেল, ঠিক সেই মুহূর্ত থেকে দাম্পত্যের কোন দিকটাকে ফিরে দেখতে চাইবেন আপনি, কোন সময়টাকে? দেখুন, এই ছবিটা অজস্র ছবি আছে যে অনেক দিন ধরে দেখাচ্ছে, হ্যাঁ, তার বিয়ে হলো, তারপরে হলো, আবার কিছু কিছু ছবি হয় যেটা একটা ঘটনার মধ্যে দিয়ে অনেক কিছু বলতে পারে, আবর্তিত। তো এই ছবিটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা কয়েক ঘন্টার মধ্যে আমরা গোটা জীবনটার মোটামুটি একটা আন্দাজ পাচ্ছি, একটা 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 আইডিয়া পাচ্ছি, সেটা ইন্টারেস্টিং, আমার কাছে ইন্টারেস্টিং। পুরোটা না দেখিয়েও দর্শকের উপর খানিকটা ছেড়ে দেওয়া যে এরকম হতে পারতো, এটা হতে পারতো, ওটা হতে পারতো। এবং আমি এগ্রি করি এটা যে বন্ধুত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটার রিয়েলাইজেশনে আসা, তার অ্যাকচুয়ালি কেন আমরা একদিন ধরে থেকেছি, মানে সেটা কি কারণে থাকছি, সেইটাকে আন্ডারস্ট্যান্ড করা, সেইটার সম্মুখীন হওয়া, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং সেন্সিটিভ মনে হয়েছে, এবং মনে হয় দর্শক সেটা দেখতে চাইবে। দর্শকও তো চলছে একরকম ভাবে, যাদের মানে আমি বলছি যে অল্প বয়সী মানুষও তো এটা নিয়ে ভাবে। তো ফাইনালি দেখুন, যাই আপনি করুন, সেটা একটা মার্ডার মিস্ট্রি হতে পারে, সেটা একটা ভূতের গল্প হতে পারে, সেটা একটা যা খুশি হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যদি সেই থ্রিলার বা ভূত বা হোয়াটএভার বা কমেডি, যদি তার মধ্যে রিলেশনশিপের জায়গাটা না থাকে, তাহলে সেটা খুব ইন্টারেস্টিং হয় না। কিন্তু ধরুন এই যে বন্ধুত্বর কথাটা আমরা বারবার বলি, এটা আমি পরমকেও জিজ্ঞেস করব যে বন্ধুত্ব মানে অকপট একে অপরের কাছে? নট নেসেসারিলি, মানে একটু ভেবে চলতে হয়, বুঝে চলতে হয়। মানে আমি বলছি যে ধর, আমি আমার স্ত্রীর সঙ্গে বহুদিন একসঙ্গে থেকেছি, সেটা কি জাস্ট পরস্পরকে ছাড়া আমরা আর কাউকে, মানে আমার স্ত্রীও কাউকে ভালো লাগেনি, আমারও কাউকে ভালো লাগেনি, এরকম তো হতে পারে না। মানে নানান রকম মধ্যে দিয়ে আমরা গেছি, নানা রকম তফাৎ আমাদের, নানা রকম অন্য কারণেও আমাদের ক্রাইসিস হয়েছে। আমার জীবনটা অনেক বেশি ফোরফ্রন্ট, ইন দ্য লাইমলাইট, আমার স্ত্রীর জীবনটা বিহাইন্ড দ্য লাইমলাইট, তার তো ক্রাইসিস একটা আছে, সেটা একটা ক্রাইসিস হয় না, আমার স্বামীর খুব নাম হচ্ছে বলে আমার খুব ভালো লাগলো, সেরকম মানুষও থাকে। আবার আরেকজন আরেক রকম মানুষ থাকে, আধুনিক মানুষ থাকে, যারা মানে সারাক্ষণ মানে হোয়াট ইজ ইট, মানে হু এম আই। তো এই ক্রাইসিসগুলোর মধ্যে দিয়েও আমি গেছি। সো ইট ইজ নট জাস্ট সেক্সুয়াল, বুঝতে পারছেন তো? মানে একজন মহিলা অনেক বেশি সাকসেসফুল, তো স্বামী অতটা সাকসেসফুল নয়, তাহলে একটা অন্যরকম ক্রাইসিস হবেই। আমাদের এই সমাজে সেটা হবেই, হতে বাধ্য, এবং সেটার জন্য সেক্স ইজ নাথিং টু ডু উইথ। আবার ভালো লাগা, সেক্সুয়ালিটি, অ্যাট্রাকটিভনেস, এগুলো আছে, মানে সব কিছুই, মানে ভীষণ, আমি সবসময় সারাক্ষণ ভাবে সব কিছু সত্যি কথা বলেছি আমার স্ত্রীকে, আমার স্ত্রীও সবসময় আমার সত্যি কথা বলেছে। বন্ধু মানেই সত্যি কথা বলবো, আমি যাকে বন্ধু হিসেবে ভালোবাসি, সত্যি ভালোবাসি, আমি তো একটু বুঝে শুনেও তার সঙ্গে কথা বলি মাঝে মাঝে, এবার বন্ধুত্ব না ভেঙে যায়, ভুল না বোঝে। আবার কিছু কিছু বন্ধুত্ব আছে
বলে দিই একবার, সেই ট্রাস্টটা করা যায় যে বলে দেওয়া যায়, কিন্তু তার তো ডিপেন্ডস। মানে বন্ধু মানে আমরা যেটা বুঝি যে আমি যাকে খুব বন্ধু মনে করবো, সে যদি অন্যায় করে এসেও আমার কাছে স্বীকার করে যে আমি অন্যায় করেছি, আমি তাকে ক্ষমা করে দেবো, আমি তাকে বোঝাবো। আমার মনে হয় দাম্পত্য কি সেই বন্ধু? আমি বলছি যে আপনি যেন এটা খুব সহজে বলে দিচ্ছেন এটা। আচ্ছা, মানে এটা নয়, কিন্তু বন্ধু মানে সব কিছুই ক্ষমা, বন্ধু মানে তা তো নয়। ইট ইজ মানে জানি না, মানে এটা খুব কমপ্লেক্স একটা ব্যাপার। মানে ভালো বন্ধু হওয়া ইজ খুব কমপ্লেক্স। বা পাওয়া, হ্যাঁ পাওয়া, মানে সেটা আসে অনেক কিছু থেকে। সবসময় যে তার সাথে দেখা হচ্ছে তাও নয়, সবসময় যে কথা হচ্ছে তাও নয়, কিন্তু একটা সার্টেন অনেক কিছুর মধ্যে দিয়ে গেলে একজন ছেলে একজন বাবার বন্ধু হতে পারে, বা একজন বাবা একটা ছেলের বন্ধু হতে পারে, অনেক কিছুর মধ্যে দিয়ে গেলে। না হলে হবে না, এবং সেটা যখন হয় তখন সেটা বেশ ইন্টারেস্টিং হয় বলে আমার মনে হয়। তুমি কি বলবে? এখানে একটা কথা যেটা অঞ্জনদা বলার চেষ্টা করছেন, সেটা আমি আরেকটু খুলে বলি। সেটা হচ্ছে যে সব সম্পর্কের মধ্যে না এক ধরনের ডিপ্লোমেসি থাকে, না এক ধরনের কূটনীতি থাকে। এবার কূটনীতি, রাজনীতির শব্দগুলো শোনা মাত্র আমরা কেন আটকে উঠি বা সেটা থেকে দূরে পালাতে চাই। শব্দগুলোর মধ্যে, শব্দগুলোর আভিধানিক অর্থের মধ্যে তো কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। কূটনীতি মানে হচ্ছে এক ধরনের, আমরা ডিপ্লোমেসি যেটাকে বলছি, সেটার মধ্যে একটা বাস্তববোধ কাজ করে কোথাও। যে আমি যদি সত্যি সত্যি কারোর জন্য কেয়ার করি, যদি আমার বন্ধু হয়, তাহলে আমি কিন্তু একটু ভাববো যে সে এই মুহূর্তে কীরকম মানসিক অবস্থায় আছে, তাকে সত্যিটা, একদম সত্যিটা আমি এক্ষুনি কি বলবো, বললে কিন্তু তার আরও তার মানসিক অবস্থাটা আরও খারাপ হতে পারে। এবার আমি ভাবলাম সে তো আমার বন্ধু, মানে খুব কপিবুক বন্ধুত্বের অর্থে আমার সব তাকে সত্যি বলা উচিত, কিন্তু আমার তো এটাও ভাবা উচিত তার ইমোশনাল কোশেনটা কি। হ্যাঁ, তো এটা তো একতরফা না, নিতে পারবে কিনা। হ্যাঁ, তো সেইটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার মনে হয় একটা বন্ধুত্বের ক্ষেত্রে। তো যে কোনো সম্পর্কেই কিন্তু একটা লেভেল অফ ডিপ্লোমেসি থাকে। যারা শুনছেন না তারা খুব ভালো বুঝতে পারেন। হ্যাঁ, মানে এই যে ধরুন আমি এইগুলোতে না, আমি বলছি যে ধারাবাহিক সিরিয়াল যেগুলো হয় সেগুলো থেকে একটা জিনিস খুব শেখার, সেটা হচ্ছে যে কোন পরিস্থিতিতে মানুষ কিভাবে কার সঙ্গে কী ব্যবহার করছে। এইটাই কিন্তু ফ্যামিলি ডাইনামিক্স, মানে পারিবারিক ডাইনামিক্স বা বন্ধুত্বে মানুষের সম্পর্কের ডাইনামিক্সগুলো তৈরি করে। তো এটাও কিন্তু বন্ধুত্বের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। শুধু আমার নিজের হৃদয় উজাড় করে দিলাম, তার কীরকম লাগছে না ভেবে, সেটা কিন্তু সবসময় বন্ধুত্বের একমাত্র মাপকাঠি নয়। একদমই। পঞ্চদা, যখন পরম স্ক্রিপ্ট আপনাকে শোনালো, তখন আপনি ওর স্ক্রিপ্টের মধ্যে দাম্পত্যের কোন রসদটা খুঁজে পেলেন, কোন দিকটাকে খুঁজে পেয়েছিলেন? আমি ওইভাবে তো দেখিনি। আমি দেখেছি যে তো আমি একটা সার্টেন, মানে ও আমাকে বলেছিল এই ছবিটা অপর্ণা তুমি না করলে হবে না, এবং তখন আমার মনে হচ্ছিল ঠিক আছে, তাহলে মানে আমি একজন একটা অ্যাটলিস্ট একটা লাইক মাইন্ডেড সেন্সিটিভ একজনের সঙ্গে অভিনয় করতে পারবো, যে আমার মতন করে ভাবতে পারবে, যার সঙ্গে আমার অনেক দিনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং পরমব্রত যখন করছে, এটা একটা রাতের গল্প, সো ইট উইল বি সামথিং ডিফারেন্ট। স্ক্রিপ্টটা শোনার পর আমার ভালো লেগেছিল, মানে ইমোশনালি আমার ভালো লেগেছিল। মানে আমার হয় না, মানে অনেক গল্প, অনেক স্ক্রিপ্ট আমি কত বলুন, আমি 45 ইয়ার্স আছি, তার মধ্যে 25খানা ছবি করেছিলাম, তার মধ্যে 6টা খুব খারাপ মানে অভিনয় হয়েছে। অভিনয় কারণ ডিরেক্টর আমাকে দিয়ে এমন কিছু করাতে চাইছে যেটা আমি বিশ্বাস করি না, আমি ক্যারেক্টারের বাইরে ঠেলে দিচ্ছি। পরমব্রত আমি জানি সেটা কখনো করবে না, এবং স্ক্রিপ্টটা পড়ার পর সেটা আরও ভালো লাগে। দ্যাট ইট ইজ এ ভেরি, মানে খুব ইমোশনাল, জেনুইন, টাচিং একটা জায়গা মনে হয় আমার। মানে যখন সেই স্ক্রিপ্টটা প্রথম পড়ে, তারপর সেই স্ক্রিপ্টটা একটু চেঞ্জ হয়েছে, বসা হয়েছে, রিহার্সাল হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, সেটা পড়ার কথা, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি খুব ভালো লাগে যে স্ক্রিপ্টটা এরকম। আর সেকেন্ডলি
যেহেতু ওর সঙ্গে আমার অনেক দিনের একটা চেনা জানা আছে, অপর্ণা সেনের মতোই যে যতই আমাদের থেকে ছোট হোক, উই আর লাইক মাইন্ডেড, আমরা একই রকম মানসিকতার মধ্যে আছি। মানে আমার যে গানটা খুব ভালো লাগবে পরমের সেই গানটা কুৎসিত লাগবে না, বা আমার যে ছবিটা খুব খারাপ লাগবে পরমের সেটা দুর্দান্ত মনে হবে না। একটা সার্টেন সিমিলারিটি আছে, সেন্সিটিভিটি আছে। অ্যান্ড হি ইজ এ ডিরেক্টর, অনেকদিন ধরেই ডিরেক্ট করছে, অভিনয় করছে এবং একটা সার্টেন কাইন্ড অফ অভিনয় করে। যেটা আমরা জানি যে পরমব্রত মানে একটু বেশ মননশীল হবে, ও কিছু কিছু বিষয় ভীষণভাবে ঋদ্ধ এবং ইন্টেলেকচুয়াল অবশ্যই। এটা নিয়ে তোমাকে অনেক ট্রোলও হতে হয় যে তোমার বয়সের তুলনায় হয়তো তুমি অনেক বেশি এগিয়ে। যেটা মনে হয় আমার ক্ষেত্রে সেটা ছিল যে আমি যখন ছোট ছিলাম, আমার যখন 19-20 বছর বয়স, আমার থেকে বড়দের সঙ্গে মিশতে ইন্টারেস্টেড হতাম, বিকজ তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেটা নট অনলি মানে ইন টার্মস অফ সিনেমা, থিয়েটার, মিউজিক, এটা সেটা একটু বয়স্ক লোকেদের সঙ্গে মিশতে ইচ্ছে হতো। পরমেরও সেইটা আছে। পরমকে যখন থেকেই আমি যত ছোট থেকেই দেখেছি, হি ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন তার থেকে ও আগের সময় বলছে, অফকোর্স সেটা হয়তো দাঁড়ায়, কিন্তু তার থেকে বড়দের বা বড়রা যেটা পড়ে, বড়রা যেটা করে, সেই দিকে ওর ইন্টারেস্ট ছিল। ওর বয়সী লোকেদের সঙ্গে থেকেও বড়দের সঙ্গে বেশি ইন্টারাক্ট করতো, এবং সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা ভালো। সেটা আমার মনে হয় যে কোনো ভ্যালিড আর্টিস্ট সেটা হয়, তাদের মধ্যে এই জিনিসটা থাকে। এবং যে একটু আরেক ধাপ তাড়াতাড়ি ওপরে বয়সে, মানে মেন্টালি বয়সটাকে বাড়িয়ে দেওয়া, সে যে কোনো ভালো ভ্যালিড আর্টিস্টের এটা থাকে। অ্যাক্টর ভালো, যদি ভালো ডিরেক্টর, ভালো অ্যাক্টর হয়। এই জন্য পরমকে অনেক ট্রোলও হতে হয়েছে একটা সময়, যে পরম কারণ সময় দেখুন, মানে খোকা হয়ে থাকা, ছোট হয়ে থাকা, বোকা হয়ে থাকার একটা সময় আছে, একটা সময় এসেছে। সেটা থেকে মানে ইউথফুল, মানে ইয়াং পিপলদের গল্প ইউথফুল, কিন্তু ইউথফুল তো বড়দেরও ইউথফুল গল্প হতে পারে, তাই না? মানুষ তো বড়দেরও ইউথফুল গল্প হতে পারে। বড়দের গল্প মানে সেটা ভীষণ, তারা চলতে পারে না, হাঁটতে পারে না, খালি কমপ্লেন করে যাচ্ছে। আর ছোটদের গল্প মানে ইয়াং ইউথের গল্প মানে সেটা ভীষণ, তারা লাফালাফি করছে, গিটার বাজাচ্ছে, সেটা তো নয়। সেইটা একটা স্ট্যান্ড, এরকম ধারণা তৈরি করা হয়, তৈরি করে দেওয়া হয়। সো অবভিয়াসলি ইজ ম্যাচিওর, সো একটু ভালো হ্যান্ডেল করতে পারবে। আই ওয়াজ কনফিডেন্ট, আমি খুব কনফিডেন্টলি, এবং ও আমাকে গাইডও করেছে যে এটা করো না, এটা করো, এটা করো না, ওটা করো। মানে হি ওয়াজ শিওর অফ হোয়াট হি ইজ ডুইং। এই যে পরমের তো শুরুতে আপনার অনেক জায়গা রয়েছে, অঞ্জনদার হাত ধরে, তো সেই পরম আপনাকে কোনো কোনো জায়গায় গাইড করছে, এটা কতটা সুখের? নিশ্চয়ই সুখের। দেখুন, আমি বলছি যে আমি তো আমার থেকে বড়দের সঙ্গেও কাজ করেছি, সবসময় যে সেটা মানে খুব এনজয় করা তা নয়। ছোটরাও গাইড করতে পারে, তাই না? মানে ছোটরাও ডেফিনেটলি পারে। সো ডিপেন্ডস অন দ্য ম্যাচুরিটি, অনেক বেশি সুখের হয়, ডিপেন্ডস অন দ্য ম্যাচুরিটি। সো একজন অল্প বয়সী ডিরেক্টর একটা বয়স্ক অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করছে, কারণ বয়স্ক তাকে খুব হেল্প করছে, মোটেই না। অনেক সময় বড়রা প্রচন্ড ভুল করেছে, আমি চুপ করে দেখে যাচ্ছি, কিচ্ছু বলতে পারছি না, বয়স বড় বলে চুপ করে মেনে নিচ্ছি। মানে সে আমাকে অনেক কিছু বলেছে, আমি কয়েকজনের সঙ্গে কাজ করেছি, তারা তো বেশ বয়স্ক বড়। পরম কিন্তু মানে সেটা বড় ছোট কিনা জানি না, হি ইজ ভেরি শিওর ও কি করতে চাইছে, শিওর। কনফিডেন্ট তো ঠিক আমি বলবো না, দ্যাট একটা মানে চালাক নয়। পরমকে আমার খুব চালাকি করছে বলে মনে হয়নি। মানে যদি ক্রাইসিস হয়ে থাকে ছবি করতে, মানে ক্লেভার নয়, ও ইন্টেলিজেন্ট। হি ওপেনড আপ, হি সেড দ্যাট এটা আমি চাই না, বা এটা আমি চাই, বা এটা হয়ে যাচ্ছে, এটা কন্ট্রোল কর, এটা। সো হি ইজ শিওর। সেইটা না হলে একটা অ্যাক্টরের খুব প্রবলেম হয়, যে কোনো অ্যাক্টর, আমার মতন অ্যাক্টরের খুব প্রবলেম হয় ইফ আমি যদি দেখি দ্য ডিরেক্টর ইজ নট শিওর। কিন্তু ডিরেক্টর যদি খুব ক্লেভার হয় এবং সে ম্যানিপুলেট করছে আমাকে, দ্যাট আমার অসুবিধা হয়। পরম নেভার ম্যানিপুলেটেড, অপর্ণা সেন অর আমাকে, নেভার, কখনো না। সত্যি কথা বলে দিয়েছে, এটা আমার ভালো লাগছে না, এটা হবে না, এটা করলে বেটার।
পরম তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, যার হাত ধরে তোমার শুরু, তাকে পরিচালনা তাকে করছো, এই যে কথাটা তুমি বলছো না, আমি সরি তোমাকে মাঝখানে থামালাম, সরি। না 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 বলো। হ্যাঁ, কমপ্লিট করতে চাও তুমি? না না বলো না। হ্যাঁ, আসলে আমি উত্তরটা দেওয়ার জন্য ছটফট করছিলাম। সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি মানে এটা আমার ধরো জীবনের একটা সত্যি, যে অঞ্জনদা হাত ধরে প্রথম দিন আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, এটা তো সন্দেহ নেই। এই সত্যিটা কোনোদিন চেঞ্জ করবে না। তা এটার মানেই হচ্ছে যে অঞ্জনদা আমার থেকে সিনিয়র বয়সে। আমার বাবা যদি বেঁচে থাকতেন অঞ্জনদার থেকে হয়তো বছর 2-1 বড় হতেন। তার মানে অঞ্জনদা এক্স্যাক্টলি আমার পিতৃসম, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এটা 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 আমার জীবনের একটা খুব বড় সত্যি, এবং আই এম ভেরি গ্রেটফুল টু অঞ্জনদা। আমি খুব কৃতজ্ঞ অঞ্জনদার জন্য, সেটার জন্য অঞ্জনদার প্রতি আমার একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা সারা জীবন থাকবে। কিন্তু আমি যে কারণে অঞ্জনদাকে ডিরেক্ট করতে আমার এত ভালো লাগে, বা অলসো যে কারণে আমি বলেছিলাম যে অঞ্জনদার অপর্ণা সেন ছাড়া হবে না, তার অনেকগুলো কারণ আছে। এই কথাটা আপাত দৃষ্টিতে শুনলে খুব অ্যারোগেন্ট মনে হতে পারে, মানে আর কেউ কি অভিনয় করতে পারে না, কি তা না। অঞ্জনদা পার্টলি এটা উত্তর দিয়েছেন। আমি আরেকটা কারণ এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আজ অব্দি সেই 1999 2000 সালের গোড়া থেকে আজকে 2025-এর গোড়ায় আমরা বসে আছি। এই গত 25টা বছরে আমরা যাই করি না কেন, এটা একসঙ্গে যদি অঞ্জনদার আন্ডারে আমি অভিনয় করি, যখন করেছি বং কানেকশন বা চলো লেটস গো বা হেমন্ত বা অনেকগুলো ছবিতে, সেটাই হোক কি যখন আমি অঞ্জনদাকে ডিরেক্ট করেছি, সেটা বনি হোক বা এরা তোমার আমারই হোক, এই জিনিসটা কখনো অঞ্জনদা এটা কখনো প্রতি মুহূর্তে আমাকে মনে করাতে থাকেন না যে বাবা তুই কত বড় হয়ে গেলি, তোকে হাত ধরে স্টুডিওতে, না। আমাদের সম্পর্কের আদান প্রদানের ধরনটা কিন্তু দুজন সমবয়সী মানুষের মতো, দুজন সমবয়সী এবং দুজন সমমনস্ক মানুষের মতো। হ্যাঁ, তো যে কারণে আমার কখনো এটা মনে হয় না ওরে বাপরে, মানে এটা অনেক সিনিয়র লোকের কাছে গিয়ে আমাকে ম্যানিপুলেট করতে হবে, আমি চাই সাদা হচ্ছে কালো, আমাকে না বলতে হবে যে শোনো না, কালোর সঙ্গে একটু যদি সবুজ মেশাও বা তারপর যদি লালের, না, আমি সরাসরি বলতে শোনো না, এটা কালো হচ্ছে, এটা সাদা করতে হবে, ঠিক আছে? তো সেইটার জন্য না মানে মেলামেশার একটা স্তর দরকার, একটা লেভেল দরকার লাগে। সেইটা চিরকালই, এবং তার কিন্তু কিছু অসুবিধাজনক দিকও আছে, মানে সেগুলোও কিন্তু তার সঙ্গে মেনে নিতে হয়, ঠিক আছে? মাঝে মাঝে আমাদের কিন্তু গত এই এতগুলো বছরে মাঝে মাঝে আমাদের কথা হয়নি, ঠিক যেরকম দুটো সমমনস্ক বা সমবয়সী বন্ধুর মাঝে মাঝে ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে যায়, হয় না হয়তো? হ্যাঁ, ঠিক সেরকম হয়েছে কিন্তু বহুবার। বাট সেটাই মজাটা। এটাও আরেকটা কারণ যে কারণে আমাকে বলতে হয়েছিল যে এটা অঞ্জন দত্তর অপর্ণা সেন আমি করবো না ছবিটা। তার কারণটা হচ্ছে যে যেহেতু ছবিটা এই দুটি মানুষকে নিয়েই, আর কেউ নেই ছবিটিতে, বোঝা যাচ্ছে একটা সাহসী ছবি একটা, রাইট? তো আমার এই কমফর্টটা দরকার ছিল, যেখানে আমি গিয়ে বলতে পারি যে সাদাটা না সাদাই চাই, হ্যাঁ, এটা কালো হলে হবে না, তার জন্য আমার কোনো চালাকির আশ্রয় নিতে হবে না। সেটা তুমি অঞ্জনদাকে মানে দ্বিধায় বলতে পারো। অঞ্জনদাকে তো বটেই, রিনাদিকেও এমনকি সেটা বলতে পারছি, বিকজ রিনাদিও বা অপর্ণা সেনও ওর সঙ্গে সমবয়সী জায়গায় মিশছে, বা আয় পরম বউ আছে বাচ্চা ছেলের মতো ট্রিট করছে না, আর পরমও মনে করছে না যে অপর্ণা সেন। এইটা একটা না, এটা একটা মানুষ, কিছু কিছু মানুষের হয়, কিছু কিছু মানুষের হয়। এটা একটা অলসো একটা মানে আমি বলবো একটা এক্সাম্পল আগামী দিনের জন্য। তার মানে এই যে ধরো আমাদের মধ্যে কি সম্মানের সম্পর্ক নয় রিনাদির সঙ্গে? অবশ্যই, হ্যাঁ। বাট এই যে আমরা না বয়সের পার্থক্য হলেই আমাদের অনেক সময় আমাদের দৃষ্টিটা ভীষণ সামন্ততান্ত্রিক হয়ে যায়, ফিউডাল একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, প্যারামিটারস চলে আসে, তুমি এটা ভালো জানো না, আমি এটা ভালো জানি, আমি এক্সপেরিয়েন্সড, আমি এটা ভালো বুঝি। মানে এটা কোথাও কিন্তু আমরা একটা লেভেল মানে সমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা কাজ করার চেষ্টা করছি তিনজন মিলে। সেখানে যে সম্মানের সম্পর্কটা আছে সেটা বাড়িতে থাকবে, সেটা তার সেটের বাইরে থাকবে, 100 বার থাকবে, কিন্তু ওইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রত্যেকের কথাটা বলতে পারতে হবে। সেখানে যেন ওই বয়সের আড়ালটা বা বয়সের যেন না আসে, এবং সেটা যেন কেউই ব্যবহার না করে, সেটা যেন যাদের বয়স বেশি তারাও যেন সেটাকে ব্যবহার না করেন, যাদের বয়স কম তারাও যেন সেটাকে ব্যবহার না করেন। এটা খুব জরুরি আমার মনে হয় একটা কাজ করার জন্য। আর আরেকটা জিনিস আমার একজন অ্যাক্টর মনে হয়,
মানে যেহেতু আমি এটা শিখেছি, জানি এবং সময় দিয়েছি, হয়তো কম ছবিতে কাজ করেছি, দ্যাট অ্যাক্টর কিন্তু যেটা করছে সেটা তো ক্যামেরা করছে না, সেটা এডিটিং করছে না, ডিরেক্টর করছে না, স্ক্রিপ্ট করছে না, অ্যাক্টর আরেকটা জিনিস করছে। সেটা তাকে যদি সে যত ভালোই হোক, সে যত বড়ই হোক, সে যত যাই হোক, তাকে যদি ঠিকভাবে গাইড বা ঠিকভাবে এক্সপ্লোর করা না হয়, তাহলে সে কোনোদিন ভালো অভিনয় করতে পারবে না। এটা আমি মানে নির্দ্বিধায় বলতে পারি, পৃথিবীর যে কোনো অ্যাক্টর পারবে না। ইউ নিড একটা সেন্সিটিভ ডিরেক্টর টু গেট দ্যাট পারফরমেন্স আউট অফ আ গুড অ্যাক্টর। এবং তার জন্য তার ভুলগুলো বলতে হবে, তার সেটা করতে হবে। অ্যাক্টরও তো মানে আমি গাইছি, আমি একটা গান গেয়ে ফেলছি, কিন্তু সেটা মিউজিক ডিরেক্টর যতই ছোট হোক আমার থেকে বলতে হবে, আমি যতই আমার বেলাবোস করে নাম হোক যে কিটা হিট হচ্ছে না, না 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 না, আবার আবার রিটেক রিটেক রিটেক, এটা বলতে হবে, তাহলে কাজটা ভালো হবে না। যেভাবে যে পিচে বা যে টোনে তুমি রবে নীরবে এখানে ধরা হয়েছে, সেখানে আমার শুনে যেটা মনে হয়েছে যে মানে খুব গভীর থেকে মানে অনেক কিছু মানে একটা এক্সপেকটেশন নিয়ে সেই পিচটাকে ধরা হয়েছে। আমি জানি না, আমি এই সম্পর্কে কিছুই জানি না, গভীর একটা পিচ। এটা গানটাও গভীর, গানটা তো অবশ্যই গায়ক গাইছে, এটা গায়ক গাইছে না, কিন্তু না না একদমই না, গানটা একটা চরিত্র গাইছে, একটা মানুষ গাইছে, যে মানে যার বয়স মধ্য 70-এ আর কি, ঠিক আছে, সেই মানুষটা তার জীবনবোধ থেকে গানটা গাইছে। আর অঞ্জনদাজি অভিনয়ের ব্যাপারে যে কথাটা বলছেন, আমি নিজেও তো একজন অভিনেতা, তো একটা কথা মাথায় রাখতে হবে, কেন একটা সেন্সিটিভ পরিচালকের সঙ্গে কাজ করতে ভালো লাগে। তার কারণটা হচ্ছে, একজন অভিনেতা তো সব সময়তেই কিন্তু তিনি একটা অডিয়েন্সের জন্য কাজ করছেন, রাইট? একজন অভিনেতার কাছে প্রথম দর্শক কে, প্রথম অডিয়েন্সটা কে? পরিচালক। তো পরিচালক যদি তাকে একটা ফিডব্যাক না দেয় বা তাকে যদি এসব না বলে, আলোচনায় না ঢোকে, তাহলে না একজন অভিনেতা খুব অসহায় লাগে। মানে মনে হয় ও আচ্ছা জাস্ট করার জন্য করছি, মানে কারোর কোনো এসে যাচ্ছে না কিছু আর কি, হ্যাঁ আচ্ছা হয়ে যাচ্ছে অটো পাইলটে জিনিসটা, তখন এনাফ ইনভেস্টেড লাগে না। মানে মনে হয় আমরা প্রত্যেকে কিন্তু দিনের শেষে একটা কাজ করে একটা পরিতৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে চাই, যে কোনো কাজ করে। পরিচালক যদি এঙ্গেজ না করে একজন অভিনেতার সঙ্গে, তাহলে সেই একটা মানে ওই কাজ করার তৃপ্তিটা ছাড়া বাড়ি ফিরতে হয় একজন অভিনেতাকে। সেটা ভীষণ দুঃখের একটা অভিজ্ঞতা আর কি, আমার মনে হয়। এবং সেটা আমার দু একবার ফেস করতে হয়েছে, আমার প্রত্যেকেই করতে হয়েছে। সেইটা আমি এখানে এই ছবিটা প্রমোশন করতে এসেছি বলে বলি না, সেটা আমি আগেই বলেছিলাম যে আমি খুব এনজয় করেছি অনেকদিন পর, ইজ বিকজ তার কিছুদিন আগে অবধি আমি দু একটা কাজ করেছি যেখানে আমার মানে আমার ভুলটা বা কি ভালো হচ্ছে, কে ভালো হচ্ছে, কন্টিনিউয়াস কি ভালো করে আর ভালো হলো না, মানে সময় করব এটা শুনতেও ভালো লাগে না না, ইউ হ্যাভ টু বি ক্রিটিক্যাল। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমাকে অনেকগুলো জিনিস বলেছে যেটা হয়তো অনেকদিন অভিনয় করতে করতে আমার মুদ্রা দোষ হয়ে গেছে, মানে আমি করে ফেলছি ওটা। মানে কি রকম সেগুলো ভুরু কোচকানো, কুচকে যায় আমার, আচ্ছা সেটাকে একদম রিজিডলি কোচকাবে না, আমাকে এফোর্ট দিয়ে সেটা করতে হয়েছে। এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই যে করতে একটা জিনিস আমি না মানে আমার পা নড়ে করে এটা বন্ধ করে থাকা, এটা একটা অ্যাক্টরের কতটা জয় যে আমি একটা জিনিস করে ফেলছি সেটা আমি করবো না, বা একটা এই আনন্দটা কিন্তু একটা অন্য রকমের আনন্দ, এবং সিরিয়াস অ্যাক্টরসদের এটা ভালো লাগে করতে। আর হ্যাবিট ম্যানারিজমকে যারা প্রশ্রয় দিয়ে দেয় যে সেও দেখছে না, তখন এট দি এন্ড অফ দ্য ডে তো ফাইনালি তো সেটা দেখা যাবে যখন মনে হবে কি এরকম তো এটা কেন এরকম হচ্ছে, অন্য রকম হলো না। কারণ অমর গুপ্ত অঞ্জন দত্ত নয়। আমি নিজেকে অনেক সময় ডিরেক্ট করতে গিয়ে দু একবার আমার অঞ্জন দত্ত সত্তাটা চলে এসছে ক্যারেক্টারে, মানে আমি নিজেই করছি, নিজেই কে ডিরেকশন। অন্যদের ক্ষেত্রে কিন্তু হয়নি, অন্যদের ক্ষেত্রে করে যাচ্ছে, কিন্তু এটা হয়ে গেছে। সেটা হয়তো আমি অতটা ব্যালেন্স মানে আমার ভুল হয়েছে। আমি কিন্তু এই যে তোমার এটা ভালো লাগছে না, এই লোকটা এরকম করে না, এটা করো, এইটা বললে কি হয়, দ্য এনার্জি অ্যান্ড দ্য হোল, মানে আমি সেটা বোঝাতে পারবো না। মানে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং, মানে অনলি একটা মানে ডিরেক্টর অ্যাক্টরের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে টু বি ক্রিটিক্যাল, তাহলে ভালো হয় না কাজ। এক্স্যাক্টলি। বরং তোমার এই ছবির নাম এটা কার ছবির গানের এর থেকে নিশ্চয়ই সেটা মাথায় রেখে তুমি নামটা বাছনি?
না, গানটা দ্বীপ জেলে যাই, হ্যাঁ সেটা বাংলা গান। আমার হিন্দিটা নিয়ে আমি চিন্তিত নই এটার ক্ষেত্রে অন্তত। এই গানটা আমার একটা প্রচণ্ড প্রিয় গান, যে বলছি না, মানে আমার বিয়েটা হচ্ছে যে মানে আমার গানের চয়েসের ক্ষেত্রেও, নির্বাচনের ক্ষেত্রে আমার হয় আমার জন্মের আগেকার গান ভালো লাগে, কিংবা এখন জেনজি যে মিউজিকটা তাদেরটা ভালো লাগে। হ্যাঁ, আমি যে সময় বড় হয়েছি 80 এবং 90 দশকে, সেই সময়কার হিন্দি গান আমার খুব ভালো লাগে না, আমার বরঞ্চ এখনকার হিন্দি গান ভালো লাগে। এবং আমার 70s অবধি আমার হিন্দি গান ভালো লাগে। হ্যাঁ, বাংলা গানের ক্ষেত্রেও তাই। তো এই গানটা আমার প্রচণ্ড প্রিয় একটা গান। এবং আমার সব আলোচনা করে শুধু আমি একা নই, অফকোর্স, মানে আমি হয়তো স্টুডিওতে যারা আছেন, শ্রীকান্দা, প্রত্যেকের আলোচনা করে মনে হয়েছিল যে এই নামটা এই ছবিটিকে, এই ছবির দুটি চরিত্রকে ঠিকঠাকভাবে সামারাইজ করে, হ্যাঁ, বা ডিসক্রাইব করে, সেই জন্য এই নামটা দেওয়া। তো এই যে ধরো সম্পর্ক যেটা আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক অনেক বদলে যায়। তুমি সম্পর্কের ব্যাপারে খুব ফ্যাসিনেটেড, তুমি বললে তোমার আগের ওই সময়কার সম্পর্ক খুব ভালো লাগে, যখন আমরা আমাদের দেখেছি মা বাবাকে যে একটা সম্পর্কের মধ্যে থেকে তারা সারাটা জীবন কাটিয়ে দিলেন, এবং সেখানে সমস্ত রকম স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট সব কিছু তারা করলেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে এটা হচ্ছে মানে সোনার পাথর বাটির মতন অনেকটা হয়ে গেছে, সম্পর্ক ভাঙছে, সম্পর্ক গড়ছে, সম্পর্ক ভাঙছে। তো এই যে ভাঙা গড়ার এই খেলাটা, এই ভাঙা গড়ার খেলাটা নিশ্চয়ই আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু আমরা পরিস্থিতির শিকার। কিন্তু কেন আমার সময় ছিল সম্পর্ক, হ্যাঁ এটা সব সময়তেই ছিল, এত প্রকট বোধ হয়। মানে আমি কি বলছি বলতো, এখানে না, আমি বলছি এটা না কোনো কারোর বীর গাথা নয়। মানে আমি বলছি যে একটা সময় দুজন মানুষ বা বিয়ের পর তারা শত সমস্যা থাকতেও সত্ত্বেও থেকে যেতেন একসঙ্গে, তারা কত স্যাক্রিফাইস, তারা কত ভালো ছিলেন, এরকমও নয়। আবার এটা এরকমও নয় যে কেন তারা একসঙ্গে ছিলেন এত সমস্যা সত্ত্বে, সেটা খুব অন্যায় করেছেন, সেটাও নয়। এটা সেরকম দুজন মানুষের গল্প যারা ঘটনা চক্রে থেকে গেছেন একসঙ্গে, ঠিক আছে। এবার এটা আরেকটা ছবিতে এরকম হতেই পারে, আমি যদি সুযোগ পাই কখনো, যে দুজন এরকম একটা দম্পতিকে নিয়ে ছবি হতে পারে যারা থাকেননি, বাই চয়েস থাকেননি, তাদের অনেকদিন পর দেখা হলো হয়তো একসঙ্গে, হ্যাঁ, ইটস আ কোয়েশ্চন অফ চয়েস। এটা কাউকে ভালো বলা নয়, কাউকে খারাপ বলা নয়। পরমের পরের ছবির আমরা কিছুটা ইঙ্গিত পেয়ে গেলাম। এই পার্টিকুলার ছবিটি ইজ অ্যাবাউট একটা দম্পতি যারা সব সত্ত্বেও তারা একসঙ্গে থেকে গেছেন, যেরকম প্রচুর লোকই থাকে। এবং আমাদের আগের জেনারেশন যারা বুমারও না, তাদেরও আগের জেনারেশন যাদের জন্ম 50 বা 40-50-এর দশকের শেষের দিকে, অঞ্জনদার জেনারেশন বলবো আর কি কিছুটা, তাদের ক্ষেত্রে হ্যাঁ হয়তো বলতে পারো তুমি অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে তাদের নানা রকম সমস্যা হওয়া সত্ত্বেও তারা ইউজুয়ালি থেকে গেছে, আমি আমার পরিবারেই দেখেছি, ঠিক আছে। এবার সেটাকে বিরাট ভালো বলাও নেই কোথাও, সেটাকে কোথাও খারাপ বলারও প্রশ্ন নেই, এটাকে দেখার প্রশ্ন এরকম দুটো লোককে, যে এরা কিভাবে থেকেছে এতগুলো দিন, সেটাকে ফিরে দেখা জিনিসটা, আর কিছুই না। আমি ধরো আমি যখন বড় হচ্ছি আমার খুব মনে হতো, কারণ আমি তো ওপেন আপ করছি টু লিটারেচার, সাহিত্য, পৃথিবী কি ঘটছে, ফেমিনিজম আসছে, নানা রকমের। তো আমি ভেবেছি আমার দাদু আর আমার দিদিমা তারা সারা জীবন একসঙ্গে থেকে ফোর্সড হয়ে থেকে, কেন থেকে বলেনি, কেন এই কারণে, কেন ডেফিনেটলি ফোর্স করে হয়ে থেকেছে। এটা আমার মনে হয়েছে অনেক সময়, যে বলতে পারেনি বা কি বলবে সমাজের ভয়। আমার জেনারেশনে আমরা যারা আজকে 70+ তার মধ্যে অজস্র মানুষ আমার বন্ধু এখনো আছে যারা আলাদা হয়ে গেছে, এবং স্ত্রীও আমাদের সঙ্গে বাড়িতে এসে গল্প করছে, স্বামীও আমাদের সঙ্গে বাড়িতে এসে গল্প করছে, আর তারা আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। সো এটা না আজকে ভেঙে যাচ্ছে, গতকাল ভাঙতো না এরকম নয়, ঠুনকো হয়ে গেছে জিনিসটা। ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, একসঙ্গে থেকেছে। তো কত মানুষ বিয়ে না করেও আমি দেখেছি একসঙ্গে থেকেছে দিনের পর দিন। এখন সেটা অনেক বেশি
এরকমও দেখা গেছে, হ্যাঁ, এখনো দেখা গেছে যে সম্পর্কে থেকে বা সংসারে থেকেও আরেকজন মানুষের সঙ্গে সুন্দরভাবে এখন ব্যাপারটাকে স্বীকৃতি দেওয়ার যেটা বেশি, তখন সেটা একটু ট্যাবু ছিল, কিন্তু সেটা তো ধরো সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কথাটা সত্যি, একদম। হ্যাঁ, মানে আজ থেকে 40 বা 50 বছর আগে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা কি কিছু কম ছিল, স্বীকৃতিটা কম পেত। ইনফ্যাক্ট মুভমেন্টটাই তো শুরু হয় 60-এর দশকে, হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতাকে প্রতিষ্ঠা দেওয়ার মুভমেন্টটা 60-এর দশকে শুরু হয়, কিন্তু স্বীকৃতিটা পেতে কিন্তু 50টা বছর কেটে গেল, তাই না? এটা সেই জিনিসটা আর কি। এইবার আমার একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে, পরমের জন্য ইজ টু আর্লি, আপনার জন্য প্রশ্নটা, দাম্পত্যে এরকম একটা রাত, আপনার দাম্পত্যে আপনি কিভাবে কাটাতে চান? জানি না, আমি মানে এটা এরকম একটা রাত হবে কি আমি তাও জানি না, কারণ এরকম রাত হয়ে গেল, রাতেও হয়নি হয়তো, মানে দিনে নিজেদের মধ্যে আমি কিছু কথা হয়তো আমি বলেছি যেগুলো আমার স্ত্রী জানতো না, বলে দিয়েছি। আমার স্ত্রী অনেক কিছু কথা বলেছে যেগুলো আমি জানতাম না, এবং সেই নিয়ে এটা হয়েছে। মানে এরকম কোনো হয়ে যায়, মানে আগে থেকে প্ল্যান করে একটা রাত সেখানে বৃষ্টি পড়বে, তারপরে এখানে বাট এরকম হয়েছে দ্যাট সত্যি মানে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি, আমরা একটা জায়গায় পৌঁছে মানে পরিবেশ এমন যে আমরা অনেক কিছুই বলেছি যেগুলো হয়তো কলকাতায় আজকে হয়তো এই বয়সে এসে বলতে একটু অসুবিধা হবে, কিন্তু এরকম হয়েছে। মানে ইট ইজ, এবং হয়েছে বলেই আমরা কিন্তু মানে টিকে আছি দুজনে, সেটাই তো পার্টনারশিপ, তাই না? হয়েছে, এবং মানে একটু মেনে নিতে হয়, মানে আর একজনকে আর একটু মেনে নিতে হয়, অন্য আরেকজনকে মেনে নিতে হয়, কিন্তু তা বলে যে আমার খারাপ লাগেনি বা আমার স্ত্রীর খারাপ লাগেনি সেটা তো হতে পারে না। সে যখন একটা জিনিস জানতে পারলো তো খারাপ লাগে না, সে হ্যাঁ সে হাসি হাসি মুখ করে বাহ সেটা কেটে গেছে, বা তোমার আর ভালোবাসা তো তাকে খুব ভালো লাগলো, চলো, এরকম তো হয়নি, সে মন খারাপ হয়েছে, সেটা স্বাভাবিক, সেটা খুব ন্যাচারাল, এবং সেটা মধ্যে দিয়ে যাওয়াটা দরকার। আমরা যেতে পেরেছি, আমার থেকে অনেক বেশি সেন্সিটিভ আমার বন্ধু তার মধ্যে দিয়ে যেতে পারেনি, তার পারেনি, সে বলতে পারেনি না, বলতে পারেনি না, বলতে পারেনি, আলাদা হয়ে গেছে, এবং আলাদা হয়ে গেছে বলে সে বেটার আছে, সে সুখে আছে, এটাও ফ্যাক্ট। এবং আমি কি ততটা সুখে আছি ও যতটা সুখে আছে, বা আমার স্ত্রী কি ততটা সুখে আছে যে ওর বান্ধবী যতটা সুখে আছে, এগুলো মাঝে মাঝে আমাদের মনে হয়। এরকম নয় যে আমাদের একটু মানে আমরা একসঙ্গে থেকে গেছি বলে বাহ কে দাঁড়াও কি ভালো ভিউজ যাবে বাঁধিয়ে রাখো এদের ছবি, এরকম তো নয়। মানে সো এই কোয়েশ্চেন্সগুলো আমার মনে হয় সমস্ত দর্শক করতে চায়, এবং এই ধরনের জিনিস সবাই জানতে চায়। সো আমার মনে হয় যে আমার ভেতরে একটা ইন্ট্রিনজিক আমার একটা বিশ্বাস, দর্শক বা অনেক এই সাদা কালোর বাইরে জিনিস দেখতে চায়, দেখানো হয় না তাদের যদি দেখানো হয় তাহলে তিনি দেখবে। সব দর্শক নয়, কিছু দর্শক তো দেখবে। পরম, এই রাত তোমার আমার নিয়ে কি বলবে দর্শকদের? আমরা একটা ছবি বানিয়েছি, যে ছবিটা দুটি মানুষকে নিয়ে একটি রাতের গল্প। আমি বিশ্বাস করি যে কোনো জিনিসের জন্যে তার নিজের একটা সেই জিনিসটার মতো করে একটা দর্শক, শ্রোতা, পাঠক থাকে। একজন কবির কবিতার এক শ্রেণীর পাঠক হন, আরেকজন কবির কবিতার আরেক শ্রেণীর পাঠক হন। একই রকমভাবে একটা গানের বা একজন শিল্পীর গানের একটা ধরনের শ্রোতা হয়, অন্য শ্রোতা হয়। সেরকমই বিশ্বাস করি যে ধরনের ছবিটা আমরা বানিয়েছি, যেরকম একটা ছবি বানিয়েছি, সেই ছবিটা দেখার আপনাদের মধ্যে, তোমাদের মধ্যে প্রচুর দর্শক আছে, এবং তাদেরকে আমরা অনুরোধ জানাতে চাই, তারা যদি 31শে জানুয়ারি আমাদের ছবিটি মুক্তি পাচ্ছে আপনাদের বাড়ির কাছে সিনেমা হলে, তারা যদি এসে ছবিটি সিনেমা হলে যদি দেখেন, আমার মনে হয় খুব বড় তো লম্বা তো ছবিটা নয়, তো একটা ইন্টারেস্টিং এবং নিজের মতো করে এন্টারটেইনিং অভিজ্ঞতার সাক্ষী আপনারা থাকবেন। থ্যাংক ইউ পরম, থ্যাংক ইউ অঞ্জলি।